যত রকমের অপকর্ম শেখ হাসিনার আমলে হয়েছে, সব কি থেমে গেছে? নাকি অপরাধের ডালপালা আরো বিস্তার লাভ করেছে? আগে একরকমের সমস্যা ছিল আমাদের, যখন তখন রাজনৈতিক হয়রানি, পুলিশি হয়রানি। হ্যাঁ, এটা স্বীকার করতে হবে যে আমরা সেটা থেকে মুক্তি পেয়েছি। মিডিয়াটা দখল করে আছে একটি মাফিয়া চক্র। কালো টাকাই তাদের শক্তির একমাত্র উৎস। তারা ক্ষমতাকে প্রশ্ন করেন না, বরং ক্ষমতাকে তারা তৈলমর্দনে ব্যস্ত থাকেন। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আপনারা জেনে থাকবেন, গণমাধ্যম তথা মিডিয়াকে একটি রাষ্ট্রের ফোর্থ পিলার অফ দি স্টেট বা চতুর্থ স্তম্ভ বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মিডিয়া কি সেই ভূমিকা পালন করছে, করতে পারছে, কেন পারছে না, সে কথাই বলবো। তাকে ছোট্ট অনুরোধ, আপনারা যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। দুঃখিত। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। সম্মানিত দর্শক শ্রোতা, শেখ হাসিনা 15.5 বছরের শাসনকালে এদেশের মানুষ হাঁপিয়ে উঠেছিল এবং রাস্তায় নেমেছিল তার পতনের জন্য। যদিও এখন কেউ কেউ একক কৃতিত্ব দাবি করছে, সেটি আমার আলোচনার বিষয় নয় এখন। এমন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার আমলে যা যা হতো এখন কি থেমে গেছে? এখন কি ঘুষ লেনদেন, অর্থ বাণিজ্য, ঘুষ বাণিজ্য, অনৈতিকতা, যত রকমের অপকর্ম শেখ হাসিনার আমলে হয়েছে, সব কি থেমে গেছে? নাকি অপরাধের ডালপালা আরো বিস্তার লাভ করেছে? আপনারা কি কিছু বুঝতে পারছেন? দর্শক শ্রোতা, আগে একরকমের সমস্যা ছিল আমাদের, যখন তখন রাজনৈতিক হয়রানি, পুলিশি হয়রানি। হ্যাঁ, এটা স্বীকার করতে হবে যে আমরা সেটা থেকে মুক্তি পেয়েছি। কিন্তু এখন আমাদের সমস্যা, আরো বহুমুখী সমস্যা আমাদের পেয়ে বসেছে। নিরাপত্তাহীনতা, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি একটা ডালভাতের মতো হয়ে গেছে। যেখানে সেখানে ছিনতাইয়ের শিকার হচ্ছে মানুষ। নিরাপত্তাহীনতা মানুষকে ভাবিয়ে তুলেছে। একদিকে বাজারে নিত্যপণ্যের উচ্চ মূল্য মানুষের ঘুম হারাম করে দিয়েছে। অন্যদিকে রাস্তাঘাটে নিরাপত্তাহীনতা, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানিতে স্থবিরতা, অফিস আদালতে হয়রানি সর্বগ্রাসী রূপ নিয়েছে। কিন্তু মিডিয়া থেকে আপনারা সেগুলোর কোনো প্রতিফলন দেখছেন? কারণটা কি? কারণটা এটাই, এসব মিডিয়ার মালিকানায় যারা রয়েছেন তারা কিন্তু সেই বুর্জোয়া শ্রেণীর লোক। তারা নিজেরাই কিন্তু নানা রকমের অপরাধের সঙ্গে জড়িত। কেউ ভূমিদস্যু, কেউ খুনি, কেউ কর ফাঁকি দিচ্ছেন। ফলে আপনি যে একজনের দিকে আঙ্গুল তুলবেন, সরকারের দিকে আঙ্গুল উঠাবেন, সেই সাহস তো আপনার নেই। ফলে আমাদের এই মিডিয়া কখনোই তার যে একটি মিডিয়ার যে চরিত্র, সত্যিকার চরিত্র, কখনোই সেই চরিত্র নিয়ে দাঁড়াতে পারবে বলে আমি মনে করছি না। সুতরাং একটি জাতির উন্নয়নে, একটি দেশের উন্নয়নে এটি প্রধান অন্তরায় বলে আমি মনে করি। এটাই সত্যিকার অর্থেই আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এখানে মিডিয়াটা দখল করে আছে
একটি মাফিয়া চক্র, যারা সত্যিকার অর্থেই কালো টাকাই তাদের শক্তির একমাত্র উৎস। তারা ক্ষমতাকে প্রশ্ন করেন না, বরং ক্ষমতাকে তারা তৈলমর্দনে ব্যস্ত থাকেন। এর ব্যতিক্রম আছে, আমরা স্মরণ করতে পারি মানবজমিন এবং নিউ এজের কথা। আমার শ্রদ্ধাভাজন মতিউর রহমান চৌধুরী এবং নুরুল কবির সাহেবের কথা। ওনারা কিন্তু রক্তচক্ষু উপেক্ষা করে তারা তাদের পেশাগত দায়িত্ব সততার সঙ্গে পালন করেছেন এবং এখনো করছেন। এখানে আসার কথা মাহমুদুর রহমান সাহেব, তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই, কিন্তু আমি তাকে যতটুকু বুঝতে পারি ওনার মধ্যে একটি অত্যন্ত একটি গুড স্পিরিট আছে। উনি সত্য বলার, সত্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার একটি সাহস ওনার বুকে আছে। তো আমি আশা করব উনি আমার দিন নিয়ে এসেছেন এবং বলেছেন যে এটি তার জীবনের শেষ ইনিংস। আমি তার জীবনের শেষ ইনিংসটির সফলতা কামনা করছি এবং আমার দেশের সাফল্য কামনা করছি এবং আশা করছি আমাদের যে অবক্ষয়শীল গণমাধ্যম, সেখানে মাহমুদুর রহমান সাহেব এবং তার পত্রিকা আমার দেশ বলিষ্ঠ ভূমিকা রাখবেন। এবং একই সঙ্গে আমি আশা করব শুধু পেছনের দিকে না তাকিয়ে আপনি ক্ষমতাকে প্রশ্ন করুন, ক্ষমতাকে প্রশ্ন করুন, ক্ষমতার দিকে আপনি আঙ্গুল তুলুন এবং এখন যেসব অনিয়ম, অবিচার, ঘুষ বাণিজ্য, অর্থ লেনদেন, বৈষম্য চলছে, আপনি সেগুলো নির্ভয়ে তুলে ধরুন। আমি বিশ্বাস করি কোনো এক সময় একজন মাহমুদুর রহমান, একজন মতিউর রহমান চৌধুরী এবং একজন নুরুল কবিররা এদেশের গণমাধ্যমের যে প্রকৃত স্বরূপ সেটি জনমানুষের সামনে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং কালোবাজারিরা, যারা ক্ষমতাকে তৈলমর্দন করে অভ্যস্ত, তারা যতই কালো টাকার শক্তি দিয়ে সাহস দেখাক, চোখ রাঙাক, তারা একসময় পরাজিত হবে। সম্মানিত দর্শক শ্রোতা, একটি পত্রিকার কাজ হচ্ছে সত্য তুলে ধরার, অথচ আমরা কি দেখলাম বিশেষ করে গত ১-১.৫ দশকে দুটি পত্রিকার কথা না বললেই নয়, ডেইলি স্টার এবং প্রথম আলো। জিয়া পরিবারের চরিত্র হননে এই পত্রিকা দুটোর যে নগ্ন ভূমিকা, সেটা নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই, সত্যি জানা নেই। সুতরাং এই অপসাংবাদিকতার সঙ্গে যারা জড়িত, আমি প্রথম আলো কর্তৃপক্ষকে বলবো তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন। তারা যত শক্তিশালী হোক না কেন, তাদেরকে শাস্তির আওতায় আনুন। এ প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন, তারা একটি প্রতিবাদ করেছিলেন। প্রথম আলোর সামনে গরু জবাই করে প্রথম আলো বন্ধের দাবিতে স্লোগান তুলেছিলেন। আমি এটার সঙ্গে একমত নই, কেননা প্রথম আলোতে অনেক পেশাদার সাংবাদিক আছে, শত শত মানুষ চাকরি করছে, যাদের সংসার আছে, জীবিকা নির্বাহের বিষয় আছে। একটি প্রতিষ্ঠান বন্ধ করার পক্ষে নয়, কিন্তু যারা এই অপসাংবাদিকতার সঙ্গে জড়িত, গণতন্ত্র, স্বাধীনতার বিরুদ্ধে যারা কাজ করেন, তৎপরতা চালান, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এবং প্রয়াত লতিফুর রহমান সাহেবের উত্তরসূরি যারা আছেন, আমরা বলবো আপনারা একজন ইসলামী স্কলারের পরামর্শ নিন। তার আত্মা কিন্তু কষ্ট পাচ্ছে। মানুষের চরিত্র হনন করা তার রেখে যাওয়া পত্রিকার মাধ্যমে, এটা মারাত্মক ভয়ঙ্কর অপরাধ। সুতরাং আপনাদের নৈতিক দায়িত্ব অবিলম্বে আপনার প্রয়াত পিতাকে এই শাস্তির হাত থেকে মুক্তি দেয়া। সরি, দুঃখিত শ্রোতা বন্ধু। তো যে কথা বলছিলাম যে
আমাদের মিডিয়ার এই অবক্ষয়শীল পরিস্থিতিতে মিস্টার পিনাকি যে উদ্যোগটি নিয়েছিলেন, আমি মনে করি পিনাকি সাহেব অনেক ভালো কাজ করেছেন। ফেসিবাদ পতনে তার ভূমিকা অনস্বীকার্য। আমি মনে করি এটা তার একটি ভুল পদক্ষেপ ছিল। ভুল বলছি এজন্য যে আপনারা জানেন আহ, এই আমাদের বিরুদ্ধ শক্তি নিশ্চয়ই তারা এটিকে পোর্ট্রেট করেছে যে দেখো আহ, ইসলামিস্টরা টুপি দাড়িওয়ালারা এখানে এসে পত্রিকা বন্ধ করতে চাইছে। এটাই উগ্রবাদ। তাদের যে বয়ান ছিল গত 15 বছর ধরে, সেই বয়ানের পক্ষে কিন্তু বিষয়টি গেছে। এই বার্তাটি কিন্তু সারা পৃথিবীতে গেছে, কিন্তু এটার পেছনের যে সত্য সেটি কিন্তু যায়নি। তো পিনাকি সাহেব নিশ্চয়ই আপনি সত্য উপলব্ধি করবেন, এবং আমি আশা করব আপনারা ভবিষ্যতে এ বিষয়ে আরো সতর্ক থাকবেন। আপনার ভূমিকা, আপনার কাজ নিয়ে আমার কোনো সন্দেহ নেই, আপনার জ্ঞান গরিমা নিয়েও আমার কোনো সন্দেহ নেই। আপনি অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ। আপনার বিশ্লেষণ আমি নিজেও শুনে থাকি। তো আশা করব যে আপনি এসব বিষয়ে আরো সতর্ক হয়ে এগোবেন। তাহলে আমাদের মানুষের মঙ্গল, দেশের মঙ্গল, সর্বোপরি সকলের মঙ্গল। সম্মানিত দর্শক শ্রোতা, সর্বোপরি আপনাদের কাছে একটি অনুরোধ রেখে আমি আজকের কথা শেষ করতে চাই। সেটি হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং সাংবাদিকতাকে আপনারা নির্ভয়ে, নিঃসংকোচে বিশ্বাস করবেন না। আপনারা যাচাই করবেন, কেননা আমাদের দেশে সংবাদ মাধ্যম, সংবাদপত্রে অনেক মুখোশধারী লোকজনের বসবাস। আশা করি আমার বার্তাটি বুঝতে পেরেছেন। কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।